আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সনেট 64। সনেট 64 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উইলিয়াম শেক্সপিয়ার খুব ইন্টারেস্টিং ফিগার ছিলেন একজন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি কন্ট্রোভার্সিয়াল ফিগারও ছিলেন। সে বিষয়ে আজকে যাব না, শুধু সনেট 64টা আলোচনা করব, তার কারণে একাধিক ক্লাসে উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে আলোচনা করেছে। উইলিয়াম শেক্সপিয়ার 154খানা সনেট লিখেছিলেন, 154 সনেটস। তো তার মধ্যে কিছু সনেট লিখেছিলেন নিজের প্রিয় বন্ধুর জন্য, মিস্টার ডব্লিউএইচের জন্য, উইলিয়াম হার্বার্ট বলা হয়, আর্ল অফ পেমব্রোক সম্ভবত। কিছু কবিতা লিখেছিলেন তার ডার্ক লেডির জন্য, ডার্ক লেডি যিনি মেরি ফিটন ছিলেন, যিনি ছিলেন মেরি ফিটন। আর কিছু কবিতা লিখেছিলেন রানী এলিজাবেথের জন্য, তাই না, রানী এলিজাবেথের জন্য। কিন্তু আজকের যে কবিতাটি রয়েছে সনেট 64, এটি হলো মিস্টার ডব্লিউএইচের জন্য লেখা। তাহলে এটা পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যে সনেট 64 কার সম্বন্ধে লেখা বা কাকে ডেডিকেট করা হচ্ছে। দিস সনেট ইজ ফর মিস্টার ডব্লিউএইচ। এটা কার জন্য লেখা? তাহলে মিস্টার ডব্লিউএইচ সম্বন্ধে লেখা। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এবার সনেট স্ট্রাকচারে যদি আসি, যে কোনো সনেটে, সনেট মানে হলো 14 লাইনের কবিতা, তাকে সনেট বলা হয়। তো উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলো কিন্তু পেত্রাকান সনেট বা ইটালিয়ান সনেট থেকে একটু আলাদা। ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট যেটা আমরা বুঝি, সেটা হলো 14 লাইনের কবিতা থাকবে, উপরে 8টা লাইন থাকবে, মাঝে একটা গ্যাপ থাকবে, নিচে 6টা লাইন থাকবে। উপরের 8টা লাইনকে অক্টেভ বলা হবে, নিচে 6টা লাইনকে সেস্টেট বলা হবে। এটা হলো পেত্রাকান স্টাইল বা ইটালিয়ান স্টাইল সনেট। তো এই সনেট থেকে উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের স্ট্রাকচার অনেকটাই আলাদা। উইলিয়াম শেক্সপিয়ার সনেটের অন্য একটি স্ট্রাকচার বানিয়েছিলেন। কীরকম? উপরে 4টা লাইন, তারপরে 4টা লাইন, তারপরে 4টা লাইন, আর শেষে 2টো লাইন পড়ে থাকবে। এই যে 4 লাইনকে একসাথে কোয়াট্রেন বলা হয়। কি বলা হয়? কোয়াট্রেন। 1 কোয়াট্রেন, 2 কোয়াট্রেন, 3 কোয়াট্রেন, মানে 3 কোয়াট্রেন। আর শেষে 2টো লাইন যে পড়ে থাকবে এটা কাপলেট বলা হয়। তাহলে 3 কোয়াট্রেন অ্যান্ড এ কাপলেট, এটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের স্টাইল। বুঝতে পারলে? তাহলে এখানেও স্বাভাবিকভাবে সনেট 64 যখন আমরা পড়বো, আমরা উইলিয়াম শেক্সপিয়ারের 3 কোয়াট্রেন অ্যান্ড এ কাপলেট দেখতে পাবো। লক্ষণীয় বিষয় এবং মনে রাখার বিষয় যে 12 লাইন পড়ার পর একটা গ্যাপ আসে, এটাকে ভল্টা বলা হয়। এটা কি বলা হয়? ভল্টা। উই শুড রিমেম্বার ইট অ্যাট দ্য সেম টাইম। তাহলে কবিতার সংখ্যা নিয়ে জানলাম, 64 কার জন্য লেখা হয়েছে, কে লিখেছেন এবং কি ধরনের কবিতা সেটাও জানলাম, এবং স্ট্রাকচারটা জানলাম। এবার কবিতার মধ্যে কি রয়েছে সেটা আমরা জানবো, আর কবিতার টোন কি, টোনটা জানা যায়। উইলিয়াম শেক্সপিয়ার যে সনেটটি লিখছেন, সনেট 64, এখানে প্রিডমিনেন্টলি ডেথ থিঙ্কিং রয়েছে। ডেথ থিঙ্কিং মানে মৃত্যু, মৃত্যুর কথাবার্তা, মৃত্যুর সম্বন্ধে উনি যেন ভাবছেন সিরিয়াসলি, সিরিয়াস টোন, এই বিষয়গুলোকে উনি যেন ভাবছেন। এখানে যেন তার প্রিয় বন্ধু যে রয়েছে সে আর যেন তার সাথে বেশি দিন থাকবে না, এবং সেই দুঃখে তিনি আজ বিচলিত হয়ে পড়েছেন উইলিয়াম শেক্সপিয়ার, এবং সেই জন্য এইরকম সনেট 64 রচনা হচ্ছে। এখানে অদ্ভুতভাবে উইলিয়াম শেক্সপিয়ারের যত আমরা সনেট দেখেছি, শেষে, সনেটের শেষে একটা সলিউশন প্রোভাইড করা হয়। উইলিয়াম শেক্সপিয়ারের যত সনেট দেখেছি শেষের অংশে আমরা সলিউশন পাই, কিন্তু অদ্ভুতভাবে সনেট 64 যেটা আজকে আমরা পড়তে যাচ্ছি, সেখানে কিন্তু শেষের অংশে কোনো সলিউশন দেওয়া হয়নি, বরং এখানে শুধুমাত্র চোখের জল এবং হতাশা, এবং শুধু চোখের জল ফেলা ছাড়া আমার আর কিছু করবার নেই, এই কথাটাই যেন বারবার ইকো হয়ে যাবে। আমরা যদি সনেট 130 দেখি, তুলনামূলকভাবে আলোচ্য বিষয় সনেট 64 না ডাউট, কিন্তু সনেট 130 যদি দেখি, সেখানে অনেকভাবে নিজের প্রেয়সীকে রিয়েলিস্টিক ওয়েতে ব্যাখ্যা করছেন, কিন্তু শেষের 2টো লাইনে মাস্টার স্ট্রোক দিচ্ছেন সনেট 130-তে, এবং সেখানে পুরো মোডটাকে পাল্টে দিচ্ছেন, যেন একটা সলিউশন হিসাবে দেখাচ্ছেন। কিন্তু সনেট 64-এ আমরা যদি যাই, হিয়ার ইজ নো সলিউশন। তাহলে এই কবিতার মধ্যে কোনো সলিউশন পাবো না। আবার তুলনামূলকভাবে সনেট 18 যদি যাই, আমরা ক্লাস 12-এ ছিল, দ্বাদশ শ্রেণীতে ছিল, সনেট 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। সেক্ষেত্রেও পুরো কবিতা জুড়ে তিনি কিছু প্রবলেম এবং কিছু সলিউশন নিয়ে আলোচনা করেছেন। নিজের বন্ধুকে তুলনা করেছেন গ্রীষ্মকালের সাথে, গ্রীষ্মকালের বিভিন্ন ভুল ত্রুটি দেখিয়ে দিয়ে বলেছেন, তুই নিজের বন্ধুকে বলছিস তুই গ্রীষ্মকালের থেকেও সুন্দর।
এবং বলছে মৃত্যু একদিন তোকে মৃত্যুর কোলে টেনে নেবে, কিন্তু মৃত্যুকে কোনোদিন আমি অহংকার প্রকাশ করতে দেবো না, কারণ এমন সুন্দর আমি একটা কবিতা লিখবো যতদিন মানুষ দেখতে পাবে, যতদিন মানুষ নিঃশ্বাস নিতে পারবে, ততদিন ওই কবিতা বেঁচে থাকবে এবং ততদিন তুই জীবিত হতে থাকবি কবিতার মধ্য দিয়ে, নেক্সট জেনারেশন তোকে রিড করতে থাকবে। তো সনেট 18কেও যদি আমরা তুলনামূলকভাবে পড়ি, সেক্ষেত্রেও সনেট 18-এ আমরা একটা সলিউশন পাই শেষ দিকটাতে। সনেট 130-তেও সলিউশন পাচ্ছি, সনেট 18-এও 130-র মতোই সলিউশন পাচ্ছি, কিন্তু অদ্ভুতভাবে সনেট 64 সেক্ষেত্রে বলবো বিরল, কারণ সনেট 64-এ হতাশা দেখতে পাবো, শেষ পর্যন্ত একটা পেসিমিজম দেখতে পাবো, নিরাশাবাদ দেখতে পাবো, চোখের জল ফেলা ছাড়া আমার কোনো আর রাস্তা নেই, এই রকম কথা বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। যেন মনে হচ্ছে তিনি ব্যক্তিগত স্তরে নড়ে গেছেন মন থেকে, তার প্রিয় বন্ধুর হয় মৃত্যু আসন্ন বা তাদের যে সম্পর্ক সেটার মৃত্যু হতে চলেছে, ঠিক আছে। এই থিঙ্কিং বা এই চিন্তাভাবনা খুব প্রিডমিনেন্ট হয়ে গেছে এই কবিতার মধ্যে, বুঝতে পারলে? সো দিস ইজ সনেট 64। বলে বোঝা গেছে কিনা? এবার আমি কবিতার লাইন ধরে ধরে আসছি। লেটস গেট স্টার্ট গাইস। অলরাইট, ব্যাকগ্রাউন্ড সবার কাছে পরিষ্কার হয়ে গেছে আশা করি। দেখো শুরু করলাম। When I have seen by time's fail hand defaced, প্রথম বাক্য দেখো, when I have seen by time's fail hand defaced, when যখন, আমি, have seen মানে যখন আমি দেখি বা যখন আমি এক্সপিরিয়েন্সড করি, বুঝতে পারলে? যখন আমি দেখি টাইমস ফেল হ্যান্ড, সময়ের নিষ্ঠুর হাত। তো টাইমস ফেল হ্যান্ড এখানে পার্সনিফাইড হচ্ছে টাইম যেন একটা নিষ্ঠুর ব্যক্তি। উইলিয়াম শেক্সপিয়ার কম্পেয়ার করছেন টাইমকে একটা নিষ্ঠুর ব্যক্তির সাথে, পার্সনিফিকেশন হয়েছে এখানে, বুঝতে পারলে? তাহলে ওয়েন আই হ্যাভ সিন, ওয়েন মানে যখন, আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখি, যখন আমি দেখি, বাই টাইমস ফেল হ্যান্ড সময়ের নিষ্ঠুর হাত, ডিফেসড ধ্বংস করছে, নষ্ট করে দিচ্ছে। আমি যখন দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করে দিচ্ছে। বলো প্রথম লাইনটা কার কি অসুবিধা আছে? প্রথম লাইন কি ক্লিয়ার? দেখে নাও। ওয়েন মানে যখন, আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখি, যখন আমি দেখি, বাই টাইমস ফেল হ্যান্ড সময়ের নিষ্ঠুর হাত, ফেল নিষ্ঠুর, হ্যান্ড মানে হাত, টাইম মানে সময়, কে না জানি, তাই না? বাই টাইমস ফেল হ্যান্ড সময়ের নিষ্ঠুর হাত, ডিফেস ধ্বংস করছে বা নষ্ট করে দিচ্ছে। যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করে দিচ্ছে প্রতিটি সুন্দর, ভালো, সমৃদ্ধশালী জিনিসকে, তখন আমার মনে ডাউট হয়, বুঝতে পারলে কি? এইভাবে কবিতাটাকে টানা হবে। তাহলে যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করছে, কি ধ্বংস করছে সেটা পরের বাক্যে পাবো। দ্য রিচ, সমৃদ্ধশালী, দ্য রিচ মানে সমৃদ্ধশালী, প্রাউড গর্বিত, কস্ট মানে অর্থবহুল, কস্ট মানে দামি, অর্থবহুল, স্ট্রাকচারটা দেওয়া নেই, কিন্তু নিজের সুবিধার্থে ধরে নিতে হবে তোমাকে। মূল কবিতাতে স্ট্রাকচার কথাটা দেওয়া নেই, কিন্তু স্ট্রাকচারটা নিজের সুবিধার জন্য বুঝে নাও। যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করছে সমৃদ্ধশালী, গর্বিত, অর্থবহুল স্ট্রাকচার বা মহলগুলিকে, বুঝতে পারলে? যেটা হয়তো আজ থেকে 700 বছর আগে বানানো হয়েছিল, সেই মহলগুলো যখন বানানো হয়েছিল খুব সুন্দর হয়েছে, আজকে সেখানে শুধু ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। যেটা একটা সময় প্রসিদ্ধ ছিল, যেটা একটা সময় অর্থবহুল ছিল, যেটাকে সবসময় ঝাঁ চকচকে করে রাখা হতো, কিন্তু সময়ের নিষ্ঠুর হাত সেটাকে আজ গুঁড়ি করে দিয়েছে, ভেঙে দিয়েছে। যখন আমি এই জিনিসগুলো দেখি, যে যখন আমি দেখি সময়ের নিষ্ঠুর হাত ধ্বংস করেছে, কি ধ্বংস করেছে? সমৃদ্ধশালী, গর্বিত, অর্থবহুল মহলগুলিকে বা স্ট্রাকচারগুলিকে, ঠিক আছে। ওর্ন আউট, বারেড এজ, যা আজকে ওর্ন আউট মানে বলতে পারিস এই যে ওর্ন আউট কথাটা দিচ্ছে না, যা পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওর্ন আউট পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্য হয়েছে। বারিড এজ মানে পুরনো যুগ, বারিড এজ মানে পুরনো যুগ, যেটাতে কি হয়েছে? পুরনো যুগের মহলগুলো, বিখ্যাত মহলগুলো কি হয়েছে? সময়ের নিষ্ঠুর হাতে ধ্বংস হয়ে গেছে। যখন এটা আমি দেখি, পুরনো যুগের বিখ্যাত, গর্বিত, অর্থবহুল মহলগুলো যখন সময়ের নিষ্ঠুর হাতে ধ্বংস হতে আমি দেখি, যখন আমি সময়ের নিষ্ঠুর হাতে ধ্বংস হতে দেখি পুরনো মহলগুলোকে, তখন কি হয়? আমার মনে একটা যেন ডাউট সৃষ্টি হয়। হোয়েন সামটাইমস, দ্বারা আরো আরেকবার বলবে, হোয়েন সামটাইমস যখন মাঝে মধ্যেই, লফটি টাওয়ার্স উঁচু উঁচু সব মিনারগুলো,
লফটি টাওয়ার্স, উঁচু উঁচু সব মিনারগুলো, আগেকার দিনে যে মিনারগুলো বানানো হতো 700-800 বছর আগে রাজাদের আমলে সব উঁচু উঁচু মিনার থাকতো। ওয়েন যখন সামটাইমস মাঝে মধ্যে লফটি মিনার্স, লফটি মানে উঁচু উঁচু, টাওয়ার্স মানে মিনার, টাওয়ার মানে মিনার, যখন মাঝে মধ্যে লফটি টাওয়ার্স উঁচু উঁচু মিনারগুলোকে ধূলিসাৎ হতে দেখি আমি দেখি ডাউন রেজ মানে ধূলিসাৎ হওয়া, ডাউন রেজ মানে ধূলিসাৎ, ধুলোয় মিশে যাওয়া, পড়ে যেতে দেখা, ওটা ডাউন রেজ। ওয়েন যখন সামটাইমস মাঝে মধ্যে লফটি টাওয়ার্স উঁচু উঁচু সব মিনারগুলো আমি দেখি ডাউন রেজ, সেগুলোকে ভূপাতিত হতে বা সেগুলোকে ধূলিসাৎ হতে যখন আমি দেখি, তখন আমার মনে হয় যে পৃথিবীর কোনো কিছুই চিরন্তন নয়। বিশাল বিশাল সাম্রাজ্য, বিশাল বিশাল মহল, আড়ম্বরপূর্ণ স্ট্রাকচার, আড়ম্বরপূর্ণ সুন্দর সুন্দর গঠন এবং মিনারগুলো যেগুলো লফটি মিনার ছিল, তখন সেইগুলোকেও আমি ধ্বংস হতে দেখি, তখন আমি বুঝতে পারি কোনো কিছুই পার্মানেন্ট নয়, সব কিছু টেম্পোরারি। তাহলে আমার বন্ধু কি করে পার্মানেন্ট হতে পারবে, সেই কথাটা আমি শেষে বুঝতে পারবো। ক্লিয়ার নয়? ঠিক। তাহলে ওয়েন সামটাইম যখন মাঝে মধ্যে লফটি টাওয়ার্স উঁচু উঁচু মিনারগুলোকে আমি দেখি ডাউন রেজ ধূলিসাৎ হতে, এবং ব্রাস মানে পিতলের স্ট্যাচুগুলোকে ব্রাস স্ট্যাচু, আগেকার দিনে যদি কোনো ভালো মূর্তি বানাতে হতো তাহলে কোন ধাতু ব্যবহার করতো? ব্রাস, পিতল, কাঁসা, পিতল, এটা হচ্ছে ব্রাস। তার কারণ সবচেয়ে বেশি টেকসই হয়, বুঝতে পারলে? লোহাতে জং ধরে যাবে, লোহাতে বানাবে তুমি জং ধরে যাবে, ব্রাস এমন একটা জিনিস সবচেয়ে টেকসই। কিন্তু বলছে ব্রাসের মূর্তি, পিতলের মূর্তিও ধূলিসাৎ হয়ে যায়। তাহলে দেখো, এবং ব্রাস মানে পিতলের মূর্তি, ব্রাস মানে এখানে কি বলছে? এবং পিতলের মূর্তি কি দেখেছি? পিতলের মূর্তিগুলোকে কি দেখেছি? পিতলের বস্তুগুলোকে, পিতলের মূর্তিগুলোকে কি হতে দেখেছি? ইটারনাল স্লেভ, চিরতন কৃতদাসে পরিণত হতে দেখেছি, সেই মূর্তিগুলোকে। কার? টু মর্টাল রেজ, মৃত্যুর ক্রোধের সামনে যে মূর্তিগুলো একটা সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই মূর্তিগুলো মৃত্যুর ক্রোধের সামনে, সেই মূর্তিগুলো কি হয়েছে? কৃতদাসে পরিণত হয়েছে, মানে মৃত্যুর সামনে বা সময়ের সামনে মাথা নত করেছে। ক্লিয়ার নয়? তাহলে এবং ব্রাস পিতলের মূর্তি বা বস্তু, ইটারনাল স্লেভ চিরতন কৃতদাস, ইটারনাল মানে চিরন্তনটা সময়, চিরতন স্লেভ মানে কৃতদাস, টু মর্টাল রেজ, মর্টাল মানে মৃত্যু, রেজ মানে রাগ। তাহলে কি হলো, মানেটা কি দাঁড়ালো? এবং পিতলের মূর্তিগুলোকেও, ব্রাস মানে পিতলের মূর্তি, এবং পিতলের মূর্তিগুলোকেও ইটারনাল চিরতন সময়ের জন্য বা চিরন্তন সময়ের জন্য স্লেভ কৃতদাসে পরিণত হতে দেখেছি। কার কৃতদাসে? টু মর্টাল রেজ, মৃত্যুর কৃতদাসে পরিণত হতে দেখেছি, বা মৃত্যুর ক্রোধের সামনে মাথা নত করতে দেখেছি। মানে মৃত্যুর সামনে, সময়ের সামনে ব্রাসও মাথা নত করে দেয়, এইটা আমরা দেখেছি। বলো, বুঝতে পারলে কিনা? তাহলে এইটা হলো প্রথম 4 লাইন, যেখানে একটা বিষয় প্রিডোমিনেন্টলি ইকো করছে। প্রথম 4 লাইনে একটা বিষয় বারবার ইকো করছে যে কোনো কিছুই পার্মানেন্ট নয়, বড় মিনার থেকে শুরু করে বড় স্ট্রাকচার, আড়ম্বরপূর্ণ মহল থেকে শুরু করে বিশাল সাম্রাজ্য, কোনো কিছুই পার্মানেন্ট নয়। এমনকি পিতলের মূর্তিগুলো যাকে অক্ষয় হিসাবে ধরা হয়, সেই মূর্তিগুলো সময়ের ক্রোধের সামনে, মৃত্যুর ক্রোধের সামনে মাথা নত করে দেয় এবং কৃতদাসে পরিণত হয়ে যায় একটা সময়। সো নাথিং ইজ পার্মানেন্ট, এই থটটা আমরা এই 4 লাইনে পাচ্ছি। ক্লিয়ার নয়? পরের 4 লাইন দেখা যায়। হোয়েন আই হ্যাভ সিন, পরের 4 লাইনে সমুদ্র এবং ভূমির মধ্যে যে ক্রমাগত সংঘর্ষ চলে সেই কথা উঠে আসবে। যুগ ধরে ভূমি, মাটি এবং সমুদ্রের মধ্যে সংঘর্ষ চলছে। কখনো সমুদ্র এগিয়ে যায়, কখনো আবার ভূমি এগিয়ে যায়। 700 বছর আগে দেখবি একটা, 700 বছর আগে, আজকে যেটা মরুভূমি, 700 বছর আগে সেখানে একটা সমুদ্র ছিল। 800 বছর আগে যেখানে একটা সমুদ্র ছিল, আজকে তো এই সমুদ্রের কোনো চিহ্ন পাবি না, সেখানে মরুভূমি হয়ে গেছে। কখনো ভূমি জিতেছে, কখনো সমুদ্র জিতেছে। হ্যাঁ না? কখনো সমুদ্র জিতে, কখনো ভূমি জিতে, বুঝতে পারলে? কিন্তু কেউই পার্মানেন্টলি জিতে না।
কখনো এবা জিতে, কখনো ওই জিতে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো কি বলছে, when I have seen, যখন আমি দেখি, when I have seen, যখন আমি দেখি the hungry ocean, ক্ষুধার্ত সমুদ্রকে, যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্রকে, হাংরি ক্ষুধার্ত, ওশিয়ান সমুদ্র, when যখন আমি have seen দেখি, নিজের সুবিধার্থে এইভাবে ধরে নিতে হবে, যখন আমি দেখি the hungry ocean, যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্রকে, গেন জয়ী হওয়া, গেন মানে জয়ী হওয়া, যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্র জয়ী হচ্ছে, যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্র জয়ী হচ্ছে, যখন আমি দেখি ক্ষুধার্ত সমুদ্র জয়ী হচ্ছে, সি অ্যাডভান্টেজ, সমুদ্র গ্রাস করছে বা অগ্রসর হচ্ছে, অ্যাডভান্টেজ মানে অগ্রসর হওয়া, এগিয়ে আসা বা গ্রাস করা, যে যখন আমি দেখি সমুদ্র এগিয়ে আসছে, অন দ্য কিংডম অফ দ্য স্টোর, স্থলভূমির রাজ্যকে গিলে ফেলছে, কখনো 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 এটাও আমি দেখি যে সমুদ্র জয়ী হচ্ছে, সমুদ্র স্থলভূমির রাজ্যগুলোকে গ্রাস করছে। একটা সময় দ্বারকা নগরী ছিল, কিন্তু আজ সমুদ্রের নিচে চলে গেছে। কি করে গেছে? তার মানে সমুদ্র সময়ের সাথে সাথে এগিয়েছে আর ভূমিকে গ্রাস করে নিয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তো ওটাই বলছে, when I have seen, যখন আমি দেখি the hungry ocean, ক্ষুধার্ত সমুদ্র গেন জয়ী হচ্ছে, অ্যাডভান্টেজ অন দ্য কিংডম অফ দ্য স্টোর, এবং গ্রাস করছে, এবং গ্রাস করছে, কাকে গ্রাস করছে? অন দ্য কিংডম অফ দ্য স্টোর, স্থলভূমির রাজ্যকে গ্রাস করছে। আমি প্রায় শতই দেখি সমুদ্র জিতছে, সমুদ্র জয়ী হচ্ছে, সমুদ্র স্থলভূমিকেই ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, এগুলো আমি প্রায় শতই দেখি। কিন্তু এর মানে কখনোই এটা নয় যে সমুদ্র চিরন্তন, কখনোই এটা নয় যে সমুদ্র চিরন্তন। তার কারণ তার 500 বছর পরে হয়তো স্থলভূমি জিততে শুরু করবে। বুঝতে পারলে কি না? দেখো কি হচ্ছে, and the firm soil wins the watery men, এবং sometimes, এবং কখনো কখনো, the firm soil, কঠিন ভূমিও, যেমন সমুদ্র কখনো কখনো জয়ী হচ্ছে, ঠিক সেইভাবে কখনো কখনো কঠিন ভূমি, ফার্ম সয়েল, কখনো কখনো কঠিন ভূমিও উইন অফ, জিতে যায়। কাকে সরিয়ে? দ্য ওয়াটারি মেন, জলভাগ্যে সরিয়ে। কখনো কখনো সমুদ্র পিছনে চলে যায়, পুরোটাই হয়তো বালি দিয়ে মরুভূমি তৈরি হয়ে গেল। কখনো কখনো কঠিন ভূমি, ফার্ম সয়েল, কঠিন ভূমিও জয়ী হয়ে যায়, কখনো কখনো কঠিন ভূমিও জয়ী হয়ে যায় ওয়াটারি মেনকে সরিয়ে দিয়ে। ওয়াটারি মেন মানে জলভাগ, ওয়াটারি মেন মানে জলভাগ্যে সরিয়ে দিয়ে। অর্থাৎ এই যে দ্বন্দ্ব, এই যে লড়াই, এটা অনবরত চলতে থাকে, কেউই জয়ী হয় না, কোনো কিছুই পার্মানেন্ট নয়, কোনো কিছুই পার্মানেন্ট নয়, সব কিছুই টেম্পোরারি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইনক্রিজিং, কখনো কখনো এই কঠিন ভূমি জলভাগ্যে সরিয়ে দিয়ে ইনক্রিজিং, বৃদ্ধি পায়। কঠিন ভূমি মানে ভূমিটার কথা বলছে, বুঝতে পারলে? ইনক্রিজিং মানে বৃদ্ধি পায়, ইনক্রিজিং মানে বৃদ্ধি পায়। স্টোর, স্থলভূমিকে বাড়িয়ে নেয়, কখনো কখনো মরুভূমি সৃষ্টি হয়ে যায়, সমুদ্রকে পিছনে ঠেলে মরুভূমি সৃষ্টি হয়ে যায়। ইনক্রিজিং, বৃদ্ধি করে, স্টোর স্থলভূমিকে, উইথ লস অ্যান্ড লস উইথ দ্য স্টোর। দেখো কি বলছে, স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর। বোঝার চেষ্টা করো, কত সুন্দর কথা। স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর, এই যে কথাটা বলছে, স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর, এটা বলছে কখনো সমুদ্র জিতে, কখনো মাটি জিতে, কখনো মাটি জিতে তো কখনো সমুদ্র জিতে। মানে সামটাইমস সি লুজেস অ্যান্ড সামটাইমস ল্যান্ড লুজেস। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই জায়গাটা এইভাবেই তোমাকে মনে রাখতে হবে। এই যে স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর, দেখতে পাচ্ছ? কখনো মাটি জিতে, কখনো সমুদ্র জিতে, কখনো সমুদ্র জিতে তো কখনো মাটি জিতে, এটা এইভাবে মনে রাখতে হবে। তাহলে এই যে 4টা লাইন পেলাম, পরের 4টা লাইন, আমরা ফার্স্ট কোয়ার্ট্রেন বুঝে গেছি, এটা সেকেন্ড কোয়ার্ট্রেন চলছে। সেকেন্ড কোয়ার্ট্রেনে খেয়াল রাখবে, এই যে দ্বিতীয় কোয়ার্ট্রেন রয়েছে, এখানে শুধুমাত্র সমুদ্র এবং মাটির সংঘর্ষ দেখা যাচ্ছে। কখনো সমুদ্র জিতছে এবং মনে হচ্ছে সমুদ্র জিতে গেল, আবার কখনো মাটি জিতছে, তখন মনে হচ্ছে মাটি জিতে গেল। আসলে কেউই কোনোদিন পার্মানেন্টলি জিতে না, এই সংঘর্ষ অবিরাম চলতে থাকে। পরিষ্কার না পরিষ্কার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এই 4 কোয়ার্ট্রেন, এই 4টা লাইন ক্লিয়ার? তাহলে 2টো কোয়ার্ট্রেন হয়ে গেল গাইস, রাইট? ফার্স্ট কোয়ার্ট্রেন উই হ্যাভ সিন, যেখানে বলা হচ্ছে ফার্স্ট কোয়ার্ট্রেনে যে কোনো কিছু পার্মানেন্ট নয়, মহল থেকে শুরু করে সমৃদ্ধশালী স্ট্রাকচার থেকে শুরু করে বড় বড় মিনার থেকে শুরু করে সব কিছু ধূলিসাৎ হয় সময়ের আঘাতে। এমনকি ব্রাস মানে পিতলের স্ট্যাচুগুলো সময়ের ক্রোধের সামনে নতমস্তক হয় এবং কৃতদাসে পরিণত হয়। এটা ছিল স্ট্রাকচার 1-এ বা ফার্স্ট কোয়ার্ট্রেনে। সেকেন্ড কোয়ার্ট্রেনে কি পেলাম? সেকেন্ড কোয়ার্ট্রেনে অবিরাম সংঘর্ষের কথা পেলাম।
কাতে কাতে অবিরাম সংঘর্ষ চলছে, সমুদ্র এবং মাটির মধ্যে অবিরাম সংঘর্ষ চলছে। সমুদ্র এবং মাটির মধ্যে কি চলছে? অবিরাম অনবরত সংঘর্ষ চলছে সমুদ্র এবং মাটির মধ্যে। কখনো সমুদ্র জিতছে, কখনো মাটি জিতছে, কিন্তু কেই স্থায়ী বা পার্মানেন্ট নয়। এটা হলো সেকেন্ড কোয়ার্টার্নে। এখানে নট পার্মানেন্ট ইমেজটাকে আরো বেশি প্রমিনেন্ট বা ডমিনেন্ট করলো। এই দ্বিতীয় কোয়ার্টার্নে যখন আসছি, কোনো কিছুই যে পার্মানেন্ট নয়, সব কিছুই টেম্পোরারি, এই ইমেজটাকে যেন আরো বেশি শক্তিশালী বানালো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সেটা প্রথমেই বানিয়ে দিয়েছিল শক্তিশালী, এখানে যেন আরো বেশি শক্তিশালী হলো। এবারে তাহলে এই চারটি বাক্যে শুধুমাত্র সমুদ্র এবং ভূমির সংঘর্ষের কথা বলা হয়েছে। কোনোটাই স্থায়ী নয়, চিরন্তন বলে কোনো কিছুই নেই। আগে বলো, এইটুকু বোঝা গেছে? তাহলে সেকেন্ড কোয়ার্টারে দ্য লাস্ট লাইন দেখো, এই যে তুমি সম্ভবত বলছো ইনক্রিজিং স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ দ্য স্টোর, তাই তো? ইনক্রিজিং মানে বল, ইনক্রিজিং মানে বাড়তে থাকে, স্টোর মানে স্থলভূমি ধর। ইনক্রিজিং স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর, কখনো কখনো স্থলভূমি বাড়তে পারে, আবার কখনো কখনো স্থলভূমি লস হয়ে যায়, আবার কখনো কখনো লস করে সমুদ্র, আবার সমুদ্র কখনো কখনো বৃদ্ধি করে। মানে ওই ব্যাপারটাই বলছে, বুঝতে পারলি? যে স্থলভূমি কখনো জিতে, সমুদ্র কখনো হারে, কখনো সমুদ্র জিতে, কখনো স্থলভূমি হারছে। এই জিনিসটা ইকো হচ্ছে। স্টোর উইথ লস অ্যান্ড লস, দুজনে তো সংঘর্ষ, থার্ড ক্যারেক্টার তো নেই। সমুদ্রের সাথে ভূমির সংঘর্ষ হচ্ছে। যদি সমুদ্র জিতে তাহলে কে হারছে? ভূমি। আর যদি ভূমি জিতছে, কে হারছে? মোট কথা হলো কোনোটাই পার্মানেন্ট নয়। মোট কথা কি? কোনোটাই পার্মানেন্ট নয়। ব্যাস এই জিনিসটা ইকো করছে, কবি নিজের সাহিত্যের ভাষায় বলে দিয়েছে জিনিসটা। বুঝতে পারলে কিনা? ঠিক। দেখে নাও কার কি যে অসুবিধা আছে বলো। When I have seen, এবার 3 নম্বর কোয়ার্টারে আসছি। When I have seen, যখন আমি দেখি বা উপলব্ধি করি, such interchange of state, when মানে যখন, I মানে আমি, have seen মানে দেখি, যখন আমি দেখি, such মানে এই রকম, যখন আমি দেখি এই রকম ইন্টারচেঞ্জ অফ স্টেট। ইন্টারচেঞ্জ অফ স্টেট মানে বুঝতে হবে পরিবর্তনশীল, ইন্টারচেঞ্জ বারবার পরিবর্তনশীল। আমি যখন দেখি এই রকম অবস্থা যে বারবার পরিবর্তনশীল হচ্ছে, কোনো অবস্থায় স্থায়ী নয়, সব কিছু পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে? তাহলে when I have seen, যখন আমি দেখি, when যখন I মানে আমি, have seen মানে দেখি, যখন আমি দেখি, such এই রকম, such মানে এই রকম, যখন আমি দেখি এই রকম ইন্টারচেঞ্জ মানে পরিবর্তনশীল, ইন্টারচেঞ্জ মানে সদা পরিবর্তনশীল, ইন্টারচেঞ্জ অফ স্টেট, অবস্থা, স্টেট মানে অবস্থা, স্টেট মানে অবস্থা, স্টেট মানে রাজ্যও শুনেছো বা রাষ্ট্র, ওই এক্ষেত্রে নয়, স্টেট মানে এখানে অবস্থা, স্টেট মানে এখানে অবস্থা। যখন আমি দেখি এই রকম পরিবর্তনশীল অবস্থা, when I have seen such interchange of state, যখন আমি দেখি এই রকম পরিবর্তনশীল অবস্থা, when I have seen such interchange of state, যখন আমি এই রকম পরিবর্তনশীল অবস্থাগুলোকে দেখি, or state itself confounded to decay, তখন তো আমার মনে হয় স্টেট মানে অবস্থাটা যেন নিজেই বারবার ডিকে হয়ে একটা নতুন রূপ ধারণ করছে, যে অবস্থারই কোনো ঠিক নেই, পার্মানেন্সি নেই, অবস্থাই বারবার রূপ পরিবর্তন করছে। তাহলে এইটাই বোধহয় প্রকৃতির নিয়ম, বুঝতে পারলে? দেখো, অর মানে অথবা, অর মানে অথবা, স্টেট মানে অবস্থা, ইটসেলফ নিজেই, ইটসেলফ মানে নিজেই, অথবা এটাকে এইভাবেও বলা যায়, যে স্টেট অবস্থা, ইটসেলফ অবস্থা নিজেই, কনফাউন্ডেড টু ডিকে ধ্বংসপ্রাপ্য হয়েছে বা ক্ষয়ে যাচ্ছে বারবার। কনফাউন্ডেড টু ডিকে মানে ধ্বংসপ্রাপ্য হচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে বারবার, ধ্বংসপ্রাপ্য হচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে। কনফাউন্ডেড টু ডিকে মানে কি? কনফাউন্ডেড মানে এমনিতে হচ্ছে হতভম্ব হয়ে থাকে, ঠিক আছে? যে অবস্থা নিজেই কি তাহলে পাজল, যে সেই সবসময় হতভম্ব হচ্ছে, সেই সবসময় ক্ষয়ে যাচ্ছে, এইটাই কি অবস্থার ন্যাচারাল কন্ডিশন? এইটা আমার তখন মাথায় জাগে প্রশ্ন, বুঝতে পারলে কিনা? আবার বলছি দেখো, when I have seen such interchange of state or state itself confounded to decay, যখন আমি দেখি এই রকম পরিবর্তনশীল অবস্থা, অথবা স্টেট ইটসেলফ অবস্থা, অথবা অবস্থা নিজেই ধ্বংসপ্রাপ্য হচ্ছে যেন মনে হচ্ছে বারবার। কারণ কোনো অবস্থা স্থায়ী থাকতে পারছে না, যেন মনে হচ্ছে অবস্থা নিজেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বারবার বা পরিবর্তিত হচ্ছে বারবার, এইটা আমার মনে হতে থাকে। এই দুটো লাইন দেখে নাও, কেমন?
কমান, কার কি অসুবিধা আছে বলো? তাহলে পরের অংশে আসি। When I have seen such interchange of state or state itself confounded to decay, যখন আমি দেখি এই রকম পরিবর্তনশীল অবস্থা বা অবস্থা নিজেই ধ্বংসপ্রাপ্য হচ্ছে বা হয়ে যাচ্ছে বারবার, ruin hath taught me, ruin মানে ধ্বংসস্তূপ, ধ্বংসস্তূপগুলো এই যে দেখেছি এত ধ্বংসস্তূপ, আমি এই যে ধ্বংসস্তূপগুলোতে দেখে নিয়ে আমি শিক্ষা নিয়েছি। ruin ধ্বংসস্তূপ, has taught me আমাকে শিখিয়েছে, ধ্বংসস্তূপগুলো আমাকে শিখিয়েছে, ধ্বংসস্তূপগুলো আমাকে শিখিয়েছে কি? hath taught me, hath মানে has, hath মানে has, আগেকার দিনে hath বলতো, মডার্ন যুগে has বলি আমরা, ওল্ড ইংলিশে ওটাকে hath বলা হতো। ruin has taught me, এই ধ্বংসস্তূপগুলো আমাকে শিখিয়েছে, taught মানে শেখানো, taught মানে শেখানো, এই ধ্বংসস্তূপগুলো আমাকে শিখিয়েছে একটা সত্য শিখিয়েছে। ধ্বংসস্তূপ যত আমি দেখেছি সেই ধ্বংসস্তূপগুলো আমাকে একটা সত্য উপলব্ধি করিয়েছে বা আমাকে শিখিয়েছে, সত্য শিখিয়েছে। দ্য রুইন ধ্বংসস্তূপগুলো, রুইন হ্যাথ টট মি আমাকে শিখিয়েছে কি? কি শিখিয়েছে? দাস টু রুমিনেট, যে এইভাবে, দাস মানে এইভাবে, দাস মানে এইভাবে, টু রুমিনেট স্মৃতির মন্থন করতে, বা পুরনো জিনিস ভাবতে শিখিয়েছে, পুরনো জিনিস ভাবতে শিখেছে। দাস মানে এইভাবে, দাস মানে এইভাবে, দাস মানে এইভাবে, টু রুমিনেট, রুমিনেট মানে স্মৃতি রোমন্থন, রুমিনেট মানে স্মৃতি রোমন্থন। তাই বলবো ধ্বংসস্তূপ আমাকে শিখিয়েছে এইভাবে স্মৃতি রোমন্থন করতে, ধ্বংসস্তূপ আমাকে শিখিয়েছে এইভাবে স্মৃতি রোমন্থন করতে। পরিষ্কার? ধ্বংসস্তূপ যত দেখেছি আমি তত এগুলোকে বুঝতে শিখেছি যে কোনো কিছু পার্মানেন্ট নয় পৃথিবীতে, ঠিক আছে? এবং সেটাতে আমি স্মৃতি রোমন্থন করেছি বারবার। মানে এই ধ্বংসস্তূপগুলি আমাকে যেন ভাবতে বাধ্য করিয়েছে, এই ধ্বংসস্তূপগুলো যত দেখিয়েছে, এই যে স্মৃতি রোমন্থন করিয়েছে, মানে আমাকে ভাবতে বাধ্য করিয়েছে, আমাকে ভাবতে বাধ্য করিয়েছে। কি কি ভাবতে বাধ্য করিয়েছে সেটা এইখানে দেখতে পাবো। দ্য টাইম উইল কাম, যে সময় আসবে, আমাকে ভাবতে বাধ্য করেছে এই ধ্বংসস্তূপগুলো। আমি যত দেখেছি এই ধ্বংসস্তূপগুলো আমাকে ভাবতে বাধ্য করেছে, আমাকে ভাবতে বাধ্য করেছে। কি ভাবতে বাধ্য করেছে? দ্য টাইম উইল কাম, যে সময় আসবে, অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে, এবং আমার প্রেমকেও, যে আমার অত্যন্তই প্রিয়, তাকেও একটা সময় সে নিয়ে চলে যাবে। যে সময় আসবে, নিষ্ঠুর সময়, ক্রুয়েল টাইম উইল কাম, নিষ্ঠুর সময় একটা সময় আসবে, অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে, এবং আমার প্রেয়সীকে বা